সারা দেশে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম, রাজধানীতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, জনগণের সাধুবাদ। নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে। পাবলিকের জন্য ভালো নিরাপত্তা, সরকারকে ধন্যবাদ জানাই। টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন না পর্যন্ত জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসে। গণ অভ্যুত্থানের পর কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে আবরার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমি। প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের অভিযোগ স্বজনদের। বিগত সরকার যারা ছিল তাদের হয়তো ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকার কারণেই আমরা এতদিন বিচারটা পাইনি। দেশে বিদেশে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হোক। বিস্ফোরক দ্রব্য ব্যবহার বা এগুলিকে লুণ্ঠন করা, ওইখানে অবস্থানকারী যারা যারা ছিলেন তাদের উপরেই দায়টা বর্তায়। 28 ফেব্রুয়ারি মানিক মিয়া আত্মপ্রকাশ করবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। হাজারো শহীদের রক্তে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত দেশ গঠনের লক্ষ্য। মেঘের রাজ্য সাজেক এখন ধ্বংসস্তূপ, পড়েছে 30টিরও বেশি রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ। পানি স্বল্পতা ও বাতাসের গতিবেগে বেড়েছে ক্ষতির পরিমাণ। অবৈধভাবে লিবিয়ায় গিয়ে বিপদে চাঁদপুরের একই পরিবারের 4 জন। দালালের খপ্পরে পড়ে মৃত্যুর সংখ্যায় দিন কাটছে তাদের। অনেক ঋণ করে দিচ্ছি, তো এখন আমার মনে করেন সংসারে হাল ধরার মতো কেউ নেই। একটা সন্তান যদি বলে যে বাবা আমাদের জীবন ভিক্ষাটা করেন, তো অনুকূল মা জিউতের দিনে একটু খেয়াল রাখেন, যদি আমরা না যাই তারি তখন জিউতের একটু আসুন দিয়ে রেখে। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক, কমেছে আতঙ্কিত হয়ে টাকা ওঠানোর প্রবণতা। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সারা দেশে শুরু হয়েছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। এর অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় অভিযান চলে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে মানুষকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছেন তারা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, অলিগলিতে টহল দিয়েছে পেট্রোল টিম। রাজধানী জুড়ে যৌথ বাহিনীর তল্লাশি, অলিগলিতে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর টহল। রাজধানীর রাতের এই চিত্র বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। তারা তো কথা বলারও সুযোগ দেয় না যে ছিনতাইগুলো হচ্ছে। সো এইভাবে করে বলেন, আর আরও হার্ডলাইনে যে বলেন, যেইভাবেই বলেন ওটা আমাদের জন্য বেটার। কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে এদের নিরাপত্তার জন্য এই অভিযানটা অবশ্যই প্রয়োজন আছে। আমাদের জন্য ভালো, জনগণের জন্য ভালো, পাবলিকের জন্য ভালো নিরাপত্তা, সরকারকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান তারা। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল এই আস্থাটা আবার ফিরে আসবে। ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতদিন না পর্যন্ত জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসে। রোববার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার। এরপরেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশেই রাতভর চলে যৌথ বাহিনীর এই কম্বাইন্ড পেট্রোলিং। রাত 11টা থেকে রংপুর মহানগর ডিসির মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট, বাস টার্মিনাল, সাতমাথা স্টেশন, আবু সাইদ চত্বর সহ অন্যান্য এলাকার প্রধান পয়েন্টগুলোতেও
পুলিশের কড়া নিরাপত্তা ছিল। তারা জানায় ফুট পেট্রোলিং, বাইক পেট্রোলিং, মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে নগরবাসীকে নিরাপত্তা দিতেই এই কার্যক্রম। এর মাধ্যমে হামলা নাশকতার পরিকল্পনা ছাড়াও ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধীদের ধরতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এরই মধ্যে নগরীর লালবাগ এলাকা থেকে 2 জন ছিনতাইকারীকে গ্রেফতারও করা হয়েছে। সারা দেশব্যাপী একটু বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তো আমরা সেই কারণে আমাদের পেট্রোলিংটা আরও সিগনিফিকেন্টলি বাড়িয়ে দিয়েছি, যাতে করে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে রংপুর মহানগরীবাসী যারা এখানে বসবাস করে তারা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাবার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থী। সোমবার চাঞ্চল্যকর এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের আপিল ও জেল আপিলের উপরে শুনানির কথা ছিল এবং তখন জানা যায় 6 আগস্ট কাশিমপুর জেল থেকে অন্যান্যদের সাথে মুনতাসির আল জেমিও ছিল। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে হলের 2011 নম্বর ও পরে 2005 নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আবরারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আবরারের। এই ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শুরু হয় 2020 সালের 15 সেপ্টেম্বর। 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী, যাদের একজন এই মুনতাসির আল জেমি। ফাঁসির দণ্ডের ডেথ রেফারেন্সের শুনানিতে জানা গেল সে আর জেলেই নেই, পালিয়েছে 6 আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে। সোমবার আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান। তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান 6 আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল জেমিও ছিল। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন আবরারের ভাই ফায়াজ। রাতে বুয়েট ক্যাম্পাস থেকে আসামি জেমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ বলেন বিষয়টি নিয়ে সরকারকে জবাব দিতে হবে। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ট ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই, এটাও তো আসলে একটা সন্দেহের বিষয়। সঠিক যদি আমরা কোনো একটা বলা যায় যে কোনো জবাব না পাই বা সরকার থেকে যদি এই বিষয়টা ক্লিয়ার করা না হয়, তাহলে তো আমরা কিছু বলতে পারতেছি। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় মুনতাসির আল জেমির পালিয়ে যাবার ঘটনায় 15 আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সাথে জেমিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা ট্র্যাজেডির 16 বছর আজ। এবার এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। আর সেদিন পিলখানায় নিহত সেনা অফিসারদের স্বজনরা বলছেন বিদ্রোহ নয়, সেদিন যা ঘটেছিল তা পরিকল্পিত ষড়যন্ত্র এবং সেদিনের বর্বর হত্যাকাণ্ডের দায় তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এড়াতে পারেন না। এদিকে এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর জওয়ানদেরকেই দায়ী করছে প্রসিকিউশন। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট। এই পতাকার মান রাখতে শপথে নিয়েছিলেন যারা, সেই পতাকায় মোড়ানো বীরের নিথর দেহ। ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়েছে কারো সন্তান, কারো বাবা মা, কারো ভাই বোন কিংবা কারো জীবন সঙ্গী। স্বাধীন দেশে এত ভারী লাশ অতীতে কখনো দেখেনি বাংলাদেশ। 25 ফেব্রুয়ারি 2009, রক্তক্ষরণের দিন, নৃশংসতার দিন, একটি আধা সামরিক বাহিনীর কলঙ্কের দিন। কিছু বিপথগামী সদস্যের উচ্চাকাঙ্ক্ষার বলি হয় একটি সুশৃঙ্খল বাহিনী। 16 বছর আগে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলতে নারাজ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। বলছেন নানা ধরনের ষড়যন্ত্রের ফল ছিল পিলখানা হত্যাকাণ্ড। বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান সহ কর্তা ব্যক্তিরা এর দায় এড়াতে পারেন না বলে মনে করেন তারা। অভিযোগ, এতদিন অনেক কথাই বলা যায়নি বা বলতে দেয়া হয়নি শহীদ পরিবারকে। অনেক প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলোর উত্তরও তো পাইনি।
শুধু আমরা না, বাংলার জনগণদেরও তো জানা দরকার। বর্বর একটা ঘটনায় ওনাদেরকে হত্যা করা হলো, এটা তো আমরা পরবর্তীতে বুঝলাম ধীরে ধীরে যে এটা একটা প্ল্যান করা হত্যা, নাহলে এতগুলো ভালো অফিসারদেরকে এক জায়গায় করা কোনো প্রয়োজন ছিল না বিডিআর মতন জায়গায়। তার সাথে আরেকটা থিওরি আছে যেটা আমরা এখনো হয়তো সত্যি বলেই মনে করি, যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকার একটা ব্যাপার। কিন্তু আমরা কিন্তু কখনোই বলিনি যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকা আর গভর্নমেন্টের পাস গভর্নমেন্ট ইনভলভমেন্ট থাকা মানেই যে সেই সময়ে জওয়ানরা যারা ছিল ভিতরে তারা যে সবাই নির্দোষ, সেটা আমরা কখনোই বলিনি। পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টের রায়েও মৃত্যুদণ্ড বহাল আছে 139 জনের। হাইকোর্টের রায়ের পর প্রায় 8 বছরেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এখনো। যে মামলাটি আজকে 16 বছর যাবৎ এখনো বিচারের অপেক্ষায় আছে, যেটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয়। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলাটি ঝুলে আছে প্রায় 1 যুগ। সম্প্রতি মুক্তিও পেয়েছেন 178 জন। বিলম্বের জন্য বিগত সময়ের প্রসিকিউশনকে দায়ী করলেন মামলার নতুন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও বিস্ফোরক আইনের মামলায় জামিন আবেদন করেছেন বলে জানান তিনি। বাহিরের কোনো ইন্ধন যদি থাকেও, কোনো প্ররোচনা যদি থাকেও, কিন্তু যাদের হাতে অস্ত্র, যারা অস্ত্রটা ব্যবহার করলেন, নিঃসন্দেহে সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে ওই সিপাহি থেকে শুরু করে ডিএডি পর্যন্ত বিভিন্ন র্যাঙ্কের হত্যাকাণ্ডের দায় দায়িত্ব বা এই অপরাধ সংশ্লিষ্ট দায় দায়িত্ব বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার বা এগুলিকে লুণ্ঠন করা, এগুলিকে ভিন্নতর করা, সরাসরি ওই উপস্থিত ওইখানে অবস্থানকারী যারা যারা ছিলেন, বিদ্রোহে জড়িত সম্পৃক্ত ছিলেন, তাদের উপরেই দায়টা বর্তায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এ হত্যাকাণ্ড তদন্তে একটি স্বতন্ত্র কমিশন গঠন করা হয়েছে। 23 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবসও ঘোষণা করেছে সরকার। এসব পদক্ষেপকে ন্যায় বিচার প্রাপ্তির অনুষঙ্গ হিসেবে দেখতে চান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। দেশে বিদেশে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হোক, যেমন করেই হোক। আইনে আনলেই বরঞ্চ বিচারটা সহজ হবে এবং সঠিক অপরাধীরা ধরা পড়বে। যত দিন যাবে আমার মতে, আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি, যে প্রমাণগুলো তো হারিয়ে যাবে। এটা একটা আমরা সবসময়ই বুঝতে পারছিলাম যে বিগত সরকার যারা ছিল তাদের হয়তো ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকার কারণেই আমরা এতদিন বিচারটা পাইনি। পিলখানা হত্যাকাণ্ডের বিচারে এখনও কিছু মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে মনে করেন নতুন প্রসিকিউশন টিম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 28 ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের নতুন রাজনৈতিক দল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঘোষণা করা হবে নেতৃত্ব সহ দলের নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই তথ্য সহ জানানো হয় নতুন দলের নানা দিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1,500-এর বেশি শহীদ, 50,000-এর বেশি মানুষের রক্তের বিনিময়ে 5 আগস্ট পরবর্তী আজকের বাংলাদেশ। ছাত্র জনতার সংগঠিত সে শক্তি আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। বেশ কদিন ধরেই চলছে এ নিয়ে নানান জল্পনা কল্পনা। কবে হবে আত্মপ্রকাশ, কি হবে না, আলাদা বৈশিষ্ট্যই বা কি হবে, মার্কাটাই বা হবে কি। আত্মপ্রকাশের 3 দিন আগে নতুন দল ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। জানানো হয় নতুন এ দলের আত্মপ্রকাশ আয়োজনে থাকছে আন্দোলনে অংশ নেয়া সবগুলো পক্ষ। জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই, কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে, অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। এর আগে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাবিত নাম আর প্রতীকের বিষয়ে জানানো হয়। ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম
বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাতসহ আর অসংখ্য পরামর্শ এসেছে। সংবাদ সম্মেলনে এতদিন ধরে চলা আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শগুলোর সারসংক্ষেপও তুলে ধরা হয়। যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। বলা হয় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনমানুষের নতুন সব আকাঙ্ক্ষা পূরণ আর এত বছরের বঞ্চনা বৈষম্যের মুক্তিই হবে নতুন দলের প্রধান কাজ। নেতা নির্ভর হবে না দলের কর্মকাণ্ড, এ দল সবার আগে শুনবে, রাখবে মানুষের কথা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মেঘের রাজ্য সাজেক যেন আগুনে পুড়ে যাওয়া এক ধ্বংসস্তূপ। রাতের অন্ধকারে স্পষ্ট আগুনের ভয়াবহতা। পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০টির বেশি রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ। যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী কিংবা আগ্নেয়গিরির ক্ষতচিহ্ন নয়। রাতের অন্ধকারে আগুনের এই লেলিহান শিখা জানান দিচ্ছে ভালো নেই মেঘের স্বর্গরাজ্য সাজেক। মেঘের রাজ্য সাজেকের ৩২টি রিসোর্টে এখন অবশিষ্ট শুধুই ছাই। যেখানে পর্যটকরা উপভোগ করতেন সাদা মেঘের শুভ্রতা, সেখানে চারদিকে এখন কেবল আগুনের ধোঁয়া। যতদূর চোখ যায় শুধুই আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। সোমবার দুপুরে ইকো ভ্যালি রিসোর্ট থেকে সূত্রপাত হওয়া আগুন জ্বলছিল রাতেও। আগুন শুধু বাঁশ, কাঠ আর গাছ দিয়ে তৈরি রিসোর্টগুলোকেই পোড়ায়নি, পুড়িয়েছে রিসোর্ট মালিকদের ভাগ্য। সাজেক জুড়ে এখন কেবলই হাহাকার। আগুন অল্প একটু লাগার সাথে সাথে আপনার সর্বোচ্চ 1 মিনিট টাইম নিছে পুরো অবকাশটা ধরার, তারপরে আর কোনোভাবে নিয়ন্ত্রণে আসা যায় না। মনে করছি এটা কন্ট্রোল করা সম্ভব হবে, কিন্তু সম্ভব হয় নাই, যার কারণে ওদিকের আগুন এদিকে এসে একদম আমাদের অনেক 37টা মতো রিসোর্ট আমাদের পুড়ে গেছে। নতুন রিসোর্ট ছিল 30 তারিখে উদ্বোধন করার কথা ছিল, এই যে নিচে শতরঞ্জি রিসোর্ট, কিন্তু উদ্বোধন আর করতে পারিনি, এর আগে আল্লাহ সব নিয়ে গেছে। আমি মেঘেরগড় রিসোর্টের মালিক, মেঘেরগড় রিসোর্ট রেস্টুরেন্ট স্বর্ণালী। আমার 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি একবার নিঃস্ব হয়ে গেছি। মুহূর্তেই কিভাবে ছড়িয়ে পড়ল এই আগুন, কেনই বা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘন্টা পার হলেও আগুনের ভয়াবহতা রাতেও দৃশ্যমান ছিল। পানি স্বল্পতা ও বাতাসের গতিবেগের কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের। এখানে পানির কোনো সোর্স ছিল না, যদি পানির রিজার্ভার থাকতো তাহলে এই আগুন নিবানোর জন্য আমাদের কোনো সমস্যা হতো না। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়াতে আমরা আমার খাগড়াছড়ি জেলায় অন্যান্য স্টেশন সবগুলোকে আমরা মুভ করেছি। টোটাল 14টা ইউনিট আমার এখানে মুভ করেছে। শুধু রিসোর্টই নয়, ভয়াবহ এই আগুনে ভস্মীভূত হয়েছে ত্রিপুরা ও লুসাইদের দোকানপাট ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। আইন শৃঙ্খলা বাহিনী তারাও সবগুলি হচ্ছে একটা ক্ষয়ক্ষতির একটা লিস্ট করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে একটা করা হচ্ছে। আমরা যখন ফাইনাল লিস্টে পাবো তখন হয়তো আমরা ওটা এস্টিমেট করবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ওইটার আলোকে আমরা হয়তো তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়ার হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা একটা সুপারিশ করবো। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। সাজেকে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস, দেখে আসতে চাই এখনকার কি অবস্থা। শাহরিয়ার, এখনকার পরিস্থিতি কেমন দেখেছেন? আগুন যেহেতু 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে, পুরোপুরি নিভেছে কিনা, এবং যারা পর্যটকরা আছেন সেখানে তারা কি সবাই নিরাপদে ফিরতে পেরেছে? সাজেকের যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে একেবারে এক পাশ ধ্বংসস্তূপ আর এক পাশ প্রাণ নিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে সাজেকের পর্যটন কেন্দ্রের মূল যে পাহাড়টুকু রয়েছে রুইলি পাহাড়, সেই রুইলি পাহাড়ের এক পাশ পুরোটাই ধ্বংসস্তূপ, ঠিক তার পেছনেই আপনার রয়েছে কংলাক পাহাড়, সেটুকু একেবারে অক্ষত রয়েছে।
সেটি আমরা দেখতে পেয়েছি এবং দেখছি যে এখানে সকাল থেকেই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখন পর্যন্ত টহল রয়েছে এবং কোথাও কোথাও আগুন নেভানোর চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি আগুন নিভে গেলেও রাতের কোথাও কোথাও আমরা দেখেছি গাছের উপরে, বাসা বাড়ির নিচে, ধ্বংসস্তূপের নিচে আগুন একটু পরপরই উঠে দিচ্ছিল। সে আগুনটুকু নেভানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। এছাড়া যদি বলি তাহলে সাজেকের যে এক পাশ পুড়েছে, সে এক পাশের মধ্যে আমরা দেখেছি যে একেবারে পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত যত রিসোর্ট ছিল, অর্থাৎ 34টি রিসোর্ট ফায়ার সার্ভিস তথ্য মতো আমরা জানতে পেরেছি 34টি রিসোর্ট কটেজ একেবারেই পুড়ে গেছে। একই সাথে পুড়েছে 34টি ত্রিপুরা এবং লুসাইডের ঘর বাড়ি। একই সাথে 7টি রেস্টুরেন্ট পুড়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। ছোট ছোট যে দোকান গড়ে উঠেছিল, এখানে কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, পানের দোকান, চায়ের দোকান, এইসব দোকান পুড়েছে 20টি। প্রায় 100 খানিকের মতো রিসোর্ট, কটেজ, বাসাবাড়ি, রেস্টুরেন্ট, দোকান পুড়েছে, একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এর মধ্যেও আমরা দেখেছি রাতভর এখানে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু রাতভর এখানে পাহারা দিয়েছে এবং প্রতিটি যেই কটেজ, ঘর বাড়ি অক্ষত রয়েছে সেই সব বাসা বাড়িতে যাতে নতুন করে বাতাসে বা যে অগ্নিকাণ্ড নতুন করে যে ঘটতে না পারে সে বিষয়টি তারা পর্যবেক্ষণ করেছে এবং তারা পাহারা দিয়েছে। অন্যদিকে কংলাক পাহাড় এবং তার আশপাশের যে কয়েকটি রিসোর্ট রয়েছে সেখানে আমরা দেখেছি রাতভর পর্যটকরা অবস্থান করেছে এবং অধিকাংশ পর্যটক কিন্তু গতকাল বিকেলেই সাজেক থেকে ফিরে গেছে অগ্নিকাণ্ডের পরপরই। এরপরও অনেক পর্যটক এখানে অবস্থান করেছে এবং তারা কোথাও কোথাও নিজেদের মতো করে কটেজের রিসোর্টে তারা সেখানে তারা নিরাপদেই আছে। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ শাহরিয়ার। দালালের খপ্পরে পড়ে লিবিয়া গিয়ে বিপদের মুখে চাঁদপুরের একই পরিবারের 4 জন। সচ্ছল জীবনের আশায় ঋণ নিয়ে প্রবাসে গিয়ে এখন প্রতিনিয়ত মৃত্যু ভয় তাড়া করছে। যে কোনো মূল্যে স্বজনদের কাছে ফিরতে চান তারা। স্বজনদেরও প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। সরকারের সহযোগিতার অপেক্ষায় আছে পরিবারগুলো। 5 মাস পরে আইছি, একদিনকার জন্য দোকানে যেতে পারিনি। এদেশের মধ্যে ঝামেলা আমনের সবে যে মাফিয়া। সংসারের সচ্ছলতা আনতে দালালদের মাধ্যমে লিবিয়া যান 3 সন্তানের বাবা জহির খান। এখন দিন কাটছে অনেকটা বন্দি অবস্থায়, তাড়া করে ফিরছে মৃত্যু ভয়। বাঙালির রুনিয়া বিক্রি করে লাই 3 লাখ 4 লাখ টাকা বেচে তারা এখান থেকে আবার মুক্তিপণ হিসেবে দাবি করে 30 লাখ 40 লাখ। 55 জনের মতো আছি বাঙালি, আর আমরা একবার থেকে 4 জন আছি। স্বজনরা জানায় গত বছর 6 অক্টোবর লিবিয়া পাড়ি দেন চাঁদপুরের কচুয়া কোয়া গ্রামের জহির খান, রাসেল খান, আনিস খান ও ফয়সাল খান। 4 জনই আত্মীয়। ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি 4 লাখ টাকা করে বিদেশে পাঠায় স্থানীয় দালাল বকুল মিয়া। কিন্তু 5 মাস পেরোলেও মেলেনি কাজ কিংবা থাকার বৈধতা। প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার দিন গুনছেন 4 জন। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। একটা সন্তান যদি বলে যে বাবা আমাদের জীবন ভিক্ষাটা করেন, আমরা বাচ্চা থাকলে আপনাকে টাকা পয়সা হইব তো অনু কইতে মা জিউতের দিনে একটু খেয়াল রাখেন, যদি আমরা না যাইতারি তো আঙ্গুর জিউতের একটু আসুন দিয়ে রাখেন, আঙ্গুর সংসার সব কানে যাইতে আছে। ওখানে তারা বিপদে আছে, আটকে আছে, রুম থেকে বাইর হইতে পারে না ঠিক মতন। বাইর হইলে পুলিশে ধরে নেয়। উঠে অনেক ঋণ করে দিচ্ছে, তো এখন আমার মনে করেন সংসারে হাল ধরার মতো কেউ নেই। আমরা টাকা পয়সা কিছু চাই না, তারা সুস্থ মতন তারা বাড়ি ফিরিয়ে দেখ আমার ভাই, আমরা বুকে চাই। প্রতারণার অভিযোগ এড়িয়ে দালাল বকুল মিয়ার দাবি ভুক্তভোগীদের দেশে ফেরাতে চেষ্টা করছেন তিনি। আলাপ করে আসছি, বললো যে এটা কমপ্লিট করে দেন, দিলে আমরা এটা তদন্ত করাবো, কত 10-15 দিনের মধ্যে এটা তদন্ত রিপোর্ট দিলে তারপর আমরা একটা এজেন্সির বলে দিলে ওদেরকে নিয়ে আসা যাবে। তো সবাই বলছি কমপ্লিট করতে চাচ্ছে না। মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তার। যারা মানব পাচারের সাথে জড়িত তাদের তালিকা অনুযায়ী আমরা আমাদের আগামী কমিটির মিটিংয়ে সেই তালিকা অনুযায়ী তাদের নাম আলোচনা করব এবং আমাদের এই প্রবাসীদের কিভাবে স্বার্থ রক্ষা করা যায়, কিভাবে আটকে পড়া প্রবাসীদেরকে ফেরত আনা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণের জন্য চেষ্টা করব।
শ্রমিক ভিসায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। পবিত্র রমজানকে ঘিরে কুমিল্লার বাজারগুলোতে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি। এক এক বাজারে এক এক দাম, কিন্তু মনিটরিংয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এতে করে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। আর কয়েকদিন বাদেই শুরু পবিত্র রমজান মাস। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বাজারে, তবে এক এক বাজারে এক এক দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ে নেই দৃশ্যমান পদক্ষেপ। বাজার মনিটরিংয়ে অবশ্যই ঘাটতি আছে। আমরা তো অনেকদিন যাবত বাজার দেখতেছি, কিন্তু বাজার দ্রব্যমূল্য স্থিতিশীল না। মাছের যে হিসাবে দাম, ওই হিসাবে আমরা তো খাইতে পারবো না। বাজার মনিটরিং অবশ্যই দরকার আছে, যেহেতু সামনে রমজান। ছোলা বুট, ডাল, চিনি কিংবা বেসন কোনোটাই কেজিতে 120-এর নিচে মিলছে না। লেবু, পেঁয়াজ, শসা, বেগুন 50 থেকে 80 টাকার মধ্যে। নিম্নমানের খেজুর 500-তে পাওয়া গেলেও ভালোগুলোর দর 1000 টাকার উপরে। ব্রয়লারের কেজি 200 টাকা হলেও সোনালিতে গুনতে হচ্ছে 350 টাকা পর্যন্ত। গত বছর তুলনায় এবছর অনেক রেট কম। প্রতি খেজুরে 100, 200, 150 করে কম, 50, সর্বনিম্ন যেটা এটা 50 টাকা কম। সবজির বাজার খুব খারাপ। আর বুটের বিষয়টা হচ্ছে বুট পেস্টের অত্যন্ত স্থিতিশীল আছে। আগে আমরা নর্মালি বিক্রি করছি 140, 130, তো এখন তো আমরা করেন 105 টাকা আছে, 110 টাকা আছে। ব্যবসায়ীদের দাবি, দাম আগের চেয়েও কম। আর মাছ ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। আইর মাছ 1200 টাকা কেজি, পাবদা মাছ 500 টাকা কেজি, ট্যাংরা মাছ 1000 টাকা কেজি, আর এই যে কোরাল মাছ 800 টাকা কেজি। বর্ষা গেছিল তো এই জন্য মাছের দাম বৃদ্ধি। মাছ আইব, মাস 2 মাসের ভিতরে মাছের রেট কমে যাবে। ফলের দাম যে আকাশচুম্বী তা স্বীকারও করলেন ব্যবসায়ীরা। ফলের ইনপোর্টারের ভিতরে ব্যাট বসায় দিচ্ছে, ব্যাট বসায় দেওয়ার কারণে একটু দাম বাড়তি, অন্য বছর চেয়ে বছর। জনগণ গরিবগুলো খেতে পারে না, যারা অসহায় আছে তারা তো ফলে খেতে পারতেছে না। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আরও উদ্যোগী হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা হয়েছে, এতে 3 জন আহত হয়েছেন। সোমবার রাত 8:30টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে কুটির শিল্প মেলায় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগে 2 নারীকে আটক করে মারধর করেন কয়েকজন ব্যবসায়ী। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেওয়ার পরামর্শ দেন। এতেই ক্ষিপ্ত হয়ে তার সাথে বিবাদে জড়ান ব্যবসায়ীরা। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হন জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব শেফাউল রহমান শিপন। তাদের হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। একটা মহিলা নাকি জিনিস চুরি করছে, ওনাকে মারা শুরু করছিল, এনারা সেফ দিতে গেছিল। শরীফুল ভাই, মেহেদী ভাই, শিপন সেফ দিতে গেছিল। সেফ দেওয়ার পর পরিকল্পিত ভাই এদের উপর আক্রমণ। আজকে যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তের জবাবে গাইবান্ধার বর্তমান ওই জায়গায় যে সকল পুলিশ প্রশাসন ছিল, প্রত্যেকটা প্রশাসন কর্মকর্তাকে এর খেসারত দিতে হবে ইনশাআল্লাহ। তাদের সাথে যারা ছিল তাদেরকে কিছু জানতে পেরেছি, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে যারা আহত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ীতে অরক্ষিত হয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত এক শিক্ষার্থীর কবর। একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় নিহতের পরিবারও। স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয়রা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীতে মারা যান কলেজ ছাত্র সাগর শেখ। রাজবাড়ীতে নিজ গ্রামে তাকে দাফন করা হয়। পরিবারের দাবি, মিরপুর বাংলা কলেজে অনার্স 2য় বর্ষে শিক্ষার্থী সাগর আন্দোলনে অংশ নিয়েছিলেন। তখনই গুলি করে হত্যা করা হয় তাকে। বালিয়াকান্দির বিলটাকাপোড়া কবরস্থানে সমাধিস্থ সাগরের কবরটি এতদিনও অযত্ন আর অবহেলায়। রাষ্ট্রীয়ভাবে কবরটি সংরক্ষণের দাবি স্বজন ও প্রতিবেশীদের। সব দিয়ে গেছে, নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছে, কোনো স্বার্থের বিনিময় না। আমার সাগর ইচ্ছা ছিল আমার শান্তিতে রাখতে, সব শান্তি সাগর দিয়েছি। ধনাঢ্য ব্যক্তি এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, সাগরের স্মৃতি রক্ষার্থে এই সমস্ত কাজগুলো যেন অনতিবিলম্বে
দেওয়া হয়। আমার ভাতিজার কবরটা যাতে সুন্দরভাবে যদি সরকার বা দেশবাসী করে দিত, আমরা অনেক মনের কাছে শান্তি পেতাম। রাস্তা থেকে আসার সময় এটা পুরাতন মাটির রাস্তা, এটা ইটের সলিং প্রয়োজন এবং আমাদের দেখতে পাচ্ছেন এটা অনিরাপদ, অরক্ষিত। এরই মধ্যে জুলাই ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে পরিবারটিকে। সাগরের স্মৃতিচিহ্ন ও কবর সংরক্ষণের আশ্বাস জেলা প্রশাসনের। তো আহতদের এবং নিহতদের যে তালিকাটা সেটা আমাদের কিন্তু হচ্ছে মোটামুটি একটা চূড়ান্ত আমাদের ৭১ জনের হয়েছিল, এরপরে আমরা আরো কিছু সংযুক্ত করে আমাদের যে সংশোধিত তালিকা সেটা পাঠিয়েছি এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা সরকারি বিভিন্ন দপ্তর সংস্থার যে অনুদান সেখান থেকে কিন্তু আমরা নিহত পরিবারগুলো এবং আহতদের আমরা চেক বিতরণ করেছি। শহীদ সাগরে যে কবরস্থান সেটা যে সীমানা প্রাচীরটি সেটি করার জন্য একটি উদ্যোগ নিয়েছি। জুলাই আন্দোলনে এই জেলায় ৩ জন প্রাণ হারান, আহত ৭০-এর বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক এবং আতঙ্কিত হয়ে টাকা ওঠানোর যে প্রবণতা তাও কমেছে। নতুন করে ব্যাংক হিসাবও খুলছেন অনেকে। ব্যাংকাররা বলছেন আশঙ্কা থাকলেও এখন আর আগের মতো সংকটে নেই। গ্রাহকদের আস্থাহীনতাও অনেকটাই কেটে গেছে। ব্যাংকে টাকা তুলতে এসে না পেয়ে ফিরে যাবার ঘটনা এখন আর ঘটছে না বলেও তারা জানিয়েছেন। বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসব ব্যাংক পুনর্গঠনে গুরুত্ব দেয়। আগের পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। নানাভাবে তারল্য সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়। ৬টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। তারল্য পরিস্থিতির উন্নতিতে এরই মধ্যে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ব্যাংক। টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে গ্রাহকদের। উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে। আগে একটু সমস্যা ছিল, টাকা যখন চেক দিত মানুষের বেশি টাকার তখন কম দেওয়ার জন্য করতো। এখন মোটামুটি যা চাই দেয়। খবর শুনে আতঙ্কে অনেকে টাকা তুলে নিয়েছিলাম, এখন তো আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ফিরে এসেছে যে আমি টাকা জমা দিয়েছি। আমাদের খরচের টাকা উঠাতে এসে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা তো যথাসময় পেয়ে গেছি। আগে তো শুনছি যে সমস্যা ছিল, সমস্যা ভালো হয়েছে, জমা দিতে আছি, কোনো সমস্যা নেই। ডিপোজিট আছে, আমাকে সেভেন অ্যাকাউন্ট আছে, ওই আর কি আমরা জমা দিয়ে আছি। ব্যাংকাররাও বলছেন কাউন্টারে লেনদেন এখন অনেকটাই স্বাভাবিক। চাহিদা মতো টাকা তুলতে পারছেন গ্রাহকরা। অনলাইন সেবাও দেয়া হচ্ছে শাখাগুলোতে। আমার এখানে কাস্টমার তার নিড অনুযায়ী টাকা পাচ্ছে, ইনফ্লো আউটফ্লো দুটোই হচ্ছে, অর্থাৎ একটা যে স্বাভাবিক লেনদেন সেটা আলহামদুলিল্লাহ চালু হয়েছে এবং এটা আশা করি যে সামনে আমরা আরও গতি বাড়াতে পারবো এবং স্বাভাবিক আমরা অলমোস্ট স্বাভাবিক অবস্থায় চলে এসেছি। আমাদের গ্রাহকদের আমরা সর্বাত্মক সুবিধা আমরা দিতে পারছি এবং তারা আশ্বস্ত হয়েছে, আমাদের সাথে ব্যাংকিং করছে। আমাদের এখানে প্রতিদিন প্রায় 50 থেকে 60টা অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। শীর্ষ কর্মকর্তারা বলছেন সাধারণ আমানতকারীরা চাহিদা মতো টাকা তোলার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি চালু করা হয়েছে অন্যান্য সেবাও, যে কারণে আস্থা ফিরেছে গ্রাহকদের। কমেছে আতঙ্কিত হয়ে টাকা তোলার প্রবণতা। নগদ লেনদেনে এখন বড় ধরনের কোনো সংকট নেই বলেও জানান ব্যাংকাররা। লিকুইডিটি ক্রাইসিসের কারণে কিছুটা আস্থার সংকটের কারণে লিকুইডিটির সমস্যায় পড়েছিলাম আমরা, তবে সেইটা আমরা এখন ইনশাআল্লাহ অনেকটাই ওভারকাম করতে সক্ষম হয়েছি। অনলাইন সেবা, SIBL নাও অ্যাপসের মাধ্যমে যে পেমেন্টগুলি ছিল এগুলো আমরা শতভাগ চালু করতে পেরেছি। খুবই আশাবাদী যে অতি শীঘ্রই আমাদের সকল লেনদেন স্বাভাবিক পর্যায়ে চলবে ইনশাল্লাহ। আগের আতঙ্কটা এখন নাই। আতঙ্ক বলতে আমি বোঝাচ্ছি যে আমি গেলে টাকা পাবোই না, এরকম একটা অবস্থা নাই। কিছু ডিপোজিট আসতেছে, কিছু এলসি সবাই করছে, কিছু লেনদেন হচ্ছে, সব মিলে আমরা আগের মতো নয় এই কথাটা পরিষ্কার বলতে পারি। কিন্তু কোনো সংকট এখন নাই, কিন্তু একটা চাপ আছে, আমরা চেষ্টা করছি চাপ মুক্ত হওয়ার জন্য। দুর্বলতা কাটিয়ে উঠতে ব্যবসা চালুর পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ব্যাংকাররা। দৈনন্দিনটা সামলানো আগের থেকে অনেক ইজিয়ার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির অর্থ কিয়েভের আত্মসমর্পণ নয়। সোমবার যুক্তরাষ্ট্র সফরে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বার্ষিকীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি সাক্ষাৎ করেন। বৈঠক শেষে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন,
কিয়েভে ভঙ্গুর যুদ্ধবিরতি হোক তা চান না। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত হয় এমন চুক্তি প্রয়োজন বলে জানান। আর ফ্রান্সের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রতিও কৃতজ্ঞতা জানান ম্যাক্রন। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্টের ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনের শান্তি চুক্তি এবং নিরাপত্তার ব্যয় ও বোঝা ইউরোপেরই বহন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে নানান তোড়জোড় শুরু হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ কতটুকু হচ্ছে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তাদের ভাষ্য, তড়িঘড়ি করে সম্ভব নয় কোনো সমাধানে পৌঁছানো। দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিতে প্রয়োজন সময় নিয়ে আলোচনা। Well, they've had a seat for 3 years and a long time before that. This could have been settled very easily. ওভাল অফিসে প্রবেশের 24 ঘন্টার মধ্যেই বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পেরিয়ে গেছে 1 মাস, এখনও রাশিয়া ইউক্রেন ইস্যুতে দিতে পারেননি কোনো সুখবর। বরং আরও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় মস্কো ওয়াশিংটন বসলেও নেই কিয়েভ। ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়াকেই প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প। এ নিয়ে বিপাকে ইউরোপের নেতারাও। এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আদৌ কোনো স্পষ্ট পরিকল্পনা আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যা বোঝা যাচ্ছে, মার্কিন প্রশাসনের কাছে কোনো গোপন কৌশল নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিন্তু করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন এত সহজ নয় ব্যাপারটা। ট্রাম্প যতটা বলছেন তত দ্রুত সম্ভব নয় এই সংঘাত থামানো, এমনটাই মত বিশ্লেষকদের। ইউক্রেনকে একঘরে করার মাধ্যমে দীর্ঘস্থায়ী কোনো সমাধান আসবে না। এই সংকটে তাৎক্ষণিক কোনো সমাধান নেই। ইউক্রেনকে ইউরোপ এমনকি পুরো বিশ্ব থেকেই এক প্রকার বিচ্ছিন্ন করা গেলেই কেবল এই সংকটের দ্রুত সমাধান সম্ভব। কিন্তু ইউক্রেন কি তা মেনে নেবে? ইউক্রেন বা স্বাধীন বিশ্বের তা কি মেনে নেওয়া উচিত? ইউক্রেনকে ইউরোপীয় পরিসীমার বাইরে রাখতে নানা প্রলোভন দেখানো হচ্ছে, এমনটাও মনে করেন অনেক বিশ্লেষক। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পুরো ইউরোপের জন্যই বিপর্যয় সৃষ্টি করবে বলে মত তাদের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। হারিয়ে যাওয়ার 3 দশক পরে পরিবারের কাছে ফেরা। লাতিন দেশ চিলিতে এমন হৃদয়স্পর্শী ঘটনাই ঘটেছে। যুক্তরাষ্ট্রের এক এনজিওর সহায়তায় বাবা মাকে খুঁজে পেয়েছে 5 জন, যারা শৈশবেই পাচারের শিকার হয়েছিল। 70 থেকে 80-র দশকে স্বৈরশাসক অগাস্তো পিনোশের আমলে দেশটিতে শিশু পাচারকারীদের দৌরাত্মে এমন হাজার হাজার শিশু পরিবার ছাড়া হয়েছিল। আনা মারিয়া হাইফমেয়ার শৈশবে কিছু বুঝে ওঠার আগেই আবিষ্কার করেন মায়ের কাছ থেকে হারিয়ে গেছেন তিনি। জানেনও না পরিবারের ঠিকানা। শেষ চিহ্ন হিসাবে মায়ের নাম লেখা ছোট্ট এক চিরকুট নিয়ে এতদিন হন্যে হয়ে খুঁজে বেরিয়েছেন নিজের পরিবারকে। অবশেষে প্রায় 30 বছরেরও বেশি সময় পর খুঁজে পেয়েছেন নিজের পরিবার। সাল 1973 থেকে 90 চলছে চিলির সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট অগাস্তো পিনোশে উগার্তের বর্বর শাসনামল। দুর্নীতি লুটপাটের পাশাপাশি চলছে আরও জঘন্য অপরাধ। চুরি করে বিভিন্ন দেশে বিক্রি ও পাচার করা হচ্ছিল চিলির হাজার হাজার শিশুকে। দেশের দারিদ্রতা কমানোর অজুহাতে এই ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিলেন স্বৈরশাসক। দোসর হিসেবে তার সাথে ছিলেন চিকিৎসক, যাজক, বিচারক সহ সমাজের বহু গুরুত্বপূর্ণ মস্তিষ্ক। শুধু আনা মারিয়াই নয়, দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পর নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে হারিয়ে যাওয়া আরও 4 জন। কানেক্টিং রুটস নামের যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক এক এনজিওর প্রচেষ্টায় ডিএনএ টেস্টের মাধ্যমে চিলির সন্তানহারা শতাধিক পরিবারের সাথে যোগাযোগ করে শেষমেশ খুঁজে পাওয়া গেছে এই 5 জনের হারানো আপনজনদের। আমি জানি না এতদিন পর আমার পরিবার, আমার মাকে দেখে আমি কথা বলতে পারবো কিনা। এত অনুভূতি একসাথে কাজ করছে, বলে বোঝাতে পারবো না। তবে মাকে আমি একটি কথাই বলতে চাই, এই পরিস্থিতির জন্য আমি কোনোভাবেই তাকে দোষ দেই না। তার প্রতি আমার কোনো রাগ নেই, আমি তাকে খুব ভালোবাসি। হতাশাগ্রস্ত এক জীবন শেষে দীর্ঘকাল পর নিজের আসল পরিবারের মুখোমুখি হতে যাচ্ছে 5 জন। আনন্দ, দুঃখ, উদ্বেগের পাশাপাশি এই ঘটনায় জড়িয়ে রয়েছে বহু অব্যক্ত আবেগ। তবে এর চেয়ে সুন্দরতম অনুভূতি বা আর কি হতে পারে? হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজে পাওয়া পরিবারগুলোর অনুভূতি প্রকাশে অপারগ। বিচ্ছিন্ন সন্তান ও তার পরিবার দুপক্ষই। তবে তাদের পাশাপাশি এ নিয়ে আনন্দিত চিলির হারানো 5 জনের দত্তক নেওয়া পরিবারও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।